ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা আলোচনা করব ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনার শুরুতেই আমরা কতগুলো সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে একটু জেনে নিই, একটু দেখে নিই। তারপর আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমি ধরো লিখলাম হি কিল্ড, এই সেন্টেন্স আমি লিখলাম। দেখো এই সেন্টেন্সে সাবজেক্ট অর্থাৎ ডুয়ার, এই ভার্ব, এই অ্যাকশন যে পারফর্ম করছে সে হচ্ছে হি, অর্থাৎ হি এই বাক্যের সাবজেক্ট। এবং হি সাবজেক্ট যে কাজটি করছে সেটা হচ্ছে কিল্ড। তাহলে কিল্ড হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব। এইবার লক্ষ্য করো, আমি এই অ্যাকশনের ডুয়ার অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব লিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব। কিন্তু লক্ষ্য করে দেখো এখানে এই সেন্টেন্স কিন্তু কমপ্লিট হলো না। অর্থের কিছুটা যেন বাকি রইল। হি কিল্ড, সে হত্যা করেছিল। এই যে অ্যাকশন, সেই অ্যাকশনটা রিসিভার, অর্থাৎ এই অ্যাকশনটি কার ওপর পারফর্ম হয়েছে, কার ওপর হয়েছে, সেই অংশটুকু আমার এখানে নেই, সেই অংশটুকু এখানে বাদ পড়েছে। তাহলে এই যে কিল্ড যে ভার্ব, সেই ভার্ব কিন্তু এই অ্যাকশনটাকে পুরোপুরি কমপ্লিট করতে পারছে না, কারণ তার অ্যাকশনের রিসিভার নেই। কার উপর এই কাজটা হয়েছে সেটা কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে আমার প্রয়োজন। তাহলে এক্ষেত্রে আমার কি দরকার? একটা অবজেক্ট। এ র্যাট, দেখো হি কিল্ড এ র্যাট, এইবার কিন্তু এই সেন্টেন্সের মিনিং যেটা, অর্থ যেটা, সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হলো। অর্থাৎ এই যে কিল্ড যে ভার্ব আমি পেলাম এখানে, এই কিল্ড ভার্ব, দেখো এই কিল্ড যে অ্যাকশনটা, সেই অ্যাকশনটা কার উপর হয়েছে সেটা এই সেন্টেন্সের দরকার, এই কিল্ড ভার্বের প্রয়োজন এই সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে এই কিল্ড ভার্ব বা এই যে হি কিল্ড লিখেছিলাম আমি প্রথমে, এই হি কিল্ড, এটা যেহেতু সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারছে না, সেহেতু এই সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য এই কিল্ড ভার্বের একটি অবজেক্ট প্রয়োজন। যখনই সেই অবজেক্ট আমি সেন্টেন্সে ব্যবহার করলাম, তখন সেন্টেন্সের মিনিংটা কমপ্লিট হলো। আরেকটি সেন্টেন্স আমি দেখি, হি থ্রিউ, এক্ষেত্রেও তাই। সাবজেক্ট, এই সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট হি, অর্থাৎ যে অ্যাকশনটা, যে কাজটা করছে, হি কাজটা করছে। কি কাজ করেছে? থ্রিউ, সেন্টেন্সের ভার্ব। কিন্তু লক্ষ্য করে দেখো, আমি সাবজেক্ট অর্থাৎ যে কাজ করছে তার কথা সেন্টেন্সে আমি উল্লেখ করেছি, যে কাজটা করছে অর্থাৎ থ্রিউ, সেটাও কিন্তু সেন্টেন্সে আমার আছে। কিন্তু এখানেও কিন্তু এই সেন্টেন্স তাতেও কমপ্লিট হচ্ছে না। হি থ্রিউ, একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কি ছুঁড়েছিল? তাহলে দেখো এই যে থ্রিউ যে ভার্ব, সেই ভার্বও কিন্তু সেন্টেন্সের যে মিনিং, সেই মিনিংটাকে কমপ্লিট করতে পারছে না। কমপ্লিট করার জন্য কি দরকার? এই যে অ্যাকশন থ্রিউ, এটা কার উপর হয়েছিল তাকে আমার দরকার এই সেন্টেন্সের ক্ষেত্রে। দেখো যদি এখানে আমি এ দ্য বল লিখি, তাহলে দেখো সেন্টেন্সের মিনিংটা কমপ্লিট হচ্ছে। এই দা বল অর্থাৎ যে অ্যাকশন, সেই অ্যাকশনের যে রিসিভার, যার ওপর অ্যাকশনটা পারফর্ম হচ্ছে, সে হচ্ছে দা বল, এবং তাকে আমরা অবজেক্ট বলছি। তাহলে এখানে থ্রিউ ভার্বও কিন্তু এই সেন্টেন্সকে কমপ্লিট করতে পারলো না। আমরা আগেও দেখলাম কিল্ড যে ভার্ব, সে অ্যাকশনটাকে কমপ্লিট করতে পারলো না।
তার জন্য অ্যাকশনটাকে, তার সেন্টেন্সের মিনিংটাকে কমপ্লিট করতে পারলো না, তার জন্য তার কাকে দরকার হলো? অবজেক্ট দরকার হলো। সেকেন্ড সেন্টেন্সেও কিন্তু তাই, মিনিংটাকে কমপ্লিট করার জন্য অবজেক্টের প্রয়োজন হলো। এবার দেখো আরো একটি সেন্টেন্স আমি দেখি, হি লাফড, সে হেসেছিল। দেখো এর এই সেন্টেন্সের ক্ষেত্রেও আমি প্রথমে সাবজেক্ট ব্যবহার করেছি, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট ব্যবহার করেছি, তারপরে ভার্ব ব্যবহার করেছি। লক্ষ্য করো যে এই যে সাবজেক্ট এবং ভার্ব যখনই আমি ব্যবহার করলাম এই সেন্টেন্সে, দেখো সেন্টেন্সের অর্থ কিন্তু সম্পূর্ণ হলো। হি লাফড, সে হেসেছিল। এরপর কিন্তু আর কোনো প্রশ্ন থাকছে না। অর্থাৎ এই যে লাফড যে ভার্ব, সেই ভার্ব কিন্তু সেন্টেন্সের মিনিংটাকে কমপ্লিট করতে পারছে। তাহলে এখানে আমরা তিনটে ভার্ব নিয়ে আলোচনা করলাম, তিন ধরনের সেন্টেন্স। প্রথম সেন্টেন্সে দেখলাম কিল্ড যে ভার্ব, সে অর্থ সম্পূর্ণ করতে পারল না। সে কিল্ড যে কাজ, সেই কাজটা কার ওপর হয়েছে, কাকে হত্যা করা হয়েছে বা কি মারা হয়েছে, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায় যদি শুধুমাত্র হি কিল্ড লেখা হয় এই সেন্টেন্সের ক্ষেত্রে। এর অ্যাড যখনই অবজেক্ট যখনই ব্যবহার করছি তখনই কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রেও তাই। তার মানে আমরা দেখছি যে কতগুলো ভার্ব আমরা পাচ্ছি সেন্টেন্সের মধ্যে, যে ভার্বগুলো সেন্টেন্সকে কমপ্লিট করতে পারছে, যেমন এক্ষেত্রে লাফড। আবার কিছু কিছু ভার্ব পাচ্ছি যারা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারছে না, সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য অবজেক্টের প্রয়োজন হচ্ছে। তাহলে যেমন এখানে কিল্ড এবং থ্রিউ, তাহলে এই দুই ধরনের ভার্ব আমরা পেলাম। এবার দেখো আমরা এর আগেই হি কিল্ড দ্য র্যাট এই সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। আমরা দেখেছি যে হি এই সেন্টেন্সের সাবজেক্ট, কিল্ড এই সেন্টেন্সের ভার্ব এবং দ্য র্যাট এই সেন্টেন্সের অবজেক্ট। এবং দেখলাম আমরা যে এই যে কিল্ড ভার্ব, সে সেন্টেন্সের মিনিংটাকে কমপ্লিট করতে পারছে না। সেই মিনিংকে কমপ্লিট করার জন্য তার একটি অবজেক্ট দরকার হচ্ছে। তাহলে কিল্ড ভার্ব, এই কিল্ড ভার্বের কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে এই সেন্টেন্সটায় একটি অবজেক্টের প্রয়োজন। দ্বিতীয় যে সেন্টেন্স আমরা দেখলাম হি থ্রিউ দ্য বল, আমরা দেখলাম হি সাবজেক্ট, থ্রিউ ভার্ব এবং দ্য বল অবজেক্ট। এবং লক্ষ্য করলাম যে এই থ্রিউ ভার্ব সেও কিন্তু সেন্টেন্সের মিনিংটাকে কমপ্লিট করতে পারছে না। এই যে অ্যাকশন কিল্ড এবং থ্রিউ এই দুটো ক্ষেত্রেই অ্যাকশনটা কার ওপর হয়েছে, সেই অ্যাকশনের রিসিভারটাকে সেটা প্রয়োজন হচ্ছে, এবং সেই অ্যাকশনের রিসিভার হচ্ছে অবজেক্ট। তাহলে এই যে থ্রিউ যে ভার্ব পেলাম এই সেন্টেন্সে, আর আগের সেন্টেন্সে যে কিল্ড, দুটো ক্ষেত্রে দেখলাম দুটো ক্ষেত্রেই এই দুটো ভার্বেরই কিন্তু অবজেক্টকে প্রয়োজন হচ্ছে সেন্টেন্সের মিনিংটাকে কমপ্লিট করার জন্য। এদেরকে আমরা বলছি ট্রানজিটিভ ভার্ব, আমরা যেটা বাংলায় বলি সকর্মক ক্রিয়া। তাহলে ট্রানজিটিভ ভার্বের কিন্তু সেন্টেন্সের মিনিংটাকে কমপ্লিট করার জন্য ওই সেন্টেন্সে অবজেক্টের প্রয়োজন হয়। তাহলে যে ভার্বের সেন্টেন্সে যে ভার্বের অবজেক্ট আছে তাকেই আমরা ট্রানজিটিভ ভার্ব বলতে পারি। দেখো আরো আমরা দেখলাম আরো এক ধরনের সেন্টেন্স দেখলাম, যেমন আমরা আগের আলোচনাতেই হি লাফড এই সেন্টেন্সটা আমরা পেয়েছিলাম, এবং সেক্ষেত্রে দেখেছিলাম হি সাবজেক্ট এবং লাফড ভার্ব, এবং লক্ষ্য করেছিলাম যে এই যে লাফড যে ভার্ব এই সেন্টেন্সে এই লাফড ভার্বের কিন্তু মিনিংকে কমপ্লিট করার জন্য কোনো অবজেক্টের প্রয়োজন হচ্ছে না। তার মানে সেন্টেন্সে কিছু কিছু ভার্ব, কোনো সেন্টেন্সে কিছু কিছু ভার্ব থাকবে
যার সেন্টেন্সের অর্থটাকে সম্পূর্ণ করার জন্য কোনো অবজেক্টের প্রয়োজন হয় না। তাহলে এক্ষেত্রে লাফট ভার্ব, এর কিন্তু কোনো অবজেক্ট নেই। আবার আরেকটি সেন্টেন্স আমরা দেখি, দ্য বেল র্যাং লাউডলি। এই সেন্টেন্সের ক্ষেত্রে দ্য বেল সেন্টেন্সের সাবজেক্ট, র্যাং এই সেন্টেন্সের ভার্ব। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু কোনো অবজেক্ট নেই। দ্য বেল র্যাং, এবার দেখো লাউডলি, লাউডলি কিন্তু অ্যাডভার্ব, যে এই র্যাং এই ভার্বকে মডিফাই করছে, এ কিন্তু অবজেক্ট নয়। তাহলে এক্ষেত্রেও তাই, এই যে র্যাং যে ভার্ব আমরা পেলাম, এই ভার্বের এই সেন্টেন্সে কিন্তু কোনো অবজেক্টের প্রয়োজন নেই। অর্থাৎ আমরা দেখলাম যে কিছু কিছু সেন্টেন্সে ভার্বের অবজেক্টের প্রয়োজন হচ্ছে না। সেই সেন্টেন্সগুলোতে সেই ভার্বগুলোকে যাদের ওই সেন্টেন্সে অবজেক্টের প্রয়োজন হচ্ছে না, তাদেরকে আমরা বলছি ইনট্রানজিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া। অর্থাৎ এই সেন্টেন্সে এই ভার্বের কোনো অবজেক্ট নেই। আর যদি অবজেক্ট না থাকে কোনো ভার্বের কোনো সেন্টেন্সে, তাহলে সেই ভার্বকে ওই সেন্টেন্সের ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। তাহলে আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে জানলাম। আমরা দেখলাম যে কোনো সেন্টেন্সে ভার্বের যদি অবজেক্ট থাকে, তাহলে ওই ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলছি। আবার যদি কোনো সেন্টেন্সে ভার্বের যদি অবজেক্ট না থাকে, তাহলে সেই ভার্বকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলছি। এইবার কোনো ভার্বকে যদি আমাদের ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ বলতে হয়, তাহলে সেই সেন্টেন্সে অবজেক্টকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে অবজেক্টকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? দেখো, এখানে যে সেন্টেন্স আমরা দেখছি, হি ইজ প্লেয়িং ফুটবল, এই সেন্টেন্সের সাবজেক্ট হি। আমাদের কাজ হবে ভার্বকে আইডেন্টিফাই করা। ভার্বকে আইডেন্টিফাই করার পর এরপর ভার্বকে আমাদের প্রশ্ন করতে হবে হোয়াট বা হুম দিয়ে। এই হোয়াট বা হুম দিয়ে যদি আমরা প্রশ্ন করি ভার্বকে, তাহলে ওই সেন্টেন্সে হয় উত্তর পাবো, নইলে উত্তর পাবো না। দেখো, এই সেন্টেন্সে যেমন হি ইজ প্লেয়িং, আমি যদি এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করি, তাহলে কি প্রশ্ন হবে? হোয়াট ইজ হি প্লেয়িং। ঠিক আছে, দেখো হোয়াট ইজ হি প্লেয়িং, এই যে কোশ্চেন, এই কোশ্চেনের কিন্তু আমি একটা অ্যান্সার এখানে পাচ্ছি, ফুটবল। তাহলে এই যে অ্যান্সার আমি পেলাম, সেই অ্যান্সারটাই হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট। অর্থাৎ ফুটবল এই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে অবজেক্ট আইডেন্টিফাই করার, কোনো একটি সেন্টেন্সের অবজেক্ট আইডেন্টিফাই করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করতে হবে। প্রশ্নের যে উত্তর আমরা পাবো, সেই উত্তরটি হচ্ছে ওই সেন্টেন্সের অবজেক্ট। এবার ওই সেন্টেন্সে যদি অবজেক্ট না থাকে, ধরো এখানে হি ইজ প্লেয়িং সেন্টেন্স আছে, ফুটবল এই সেন্টেন্সে নেই ধরে নাও, তাহলে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমি কোনো উত্তর এখানে পাবো না। যদি উত্তর না পাই, তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট নেই। অর্থাৎ তখন এই ইজ প্লেয়িং ভার্বটি ইনট্রানজিটিভ হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যেহেতু হোয়াট ইজ হি প্লেয়িং এই কোশ্চেনের অ্যান্সার আমি পাচ্ছি ফুটবল, যেটা এই সেন্টেন্সে রয়েছে, তাহলে সেই অ্যান্সারটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ এই সেন্টেন্সে কিন্তু আমি একটি অবজেক্ট পাচ্ছি, অর্থাৎ এই ভার্বের একটি অবজেক্ট পাচ্ছি, ইজ প্লেয়িং ভার্বের। তাহলে ইজ প্লেয়িং
এই ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা দেখলাম যে কোনো সেন্টেন্সে ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে সেই ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলছি, এবং কোনো সেন্টেন্সে ভার্বের যদি অবজেক্ট না থাকে তাহলে ওই সেন্টেন্সের ওই ভার্বকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলছি। আরো দেখলাম যে কোনো সেন্টেন্সের অবজেক্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করব। এর আগেই দেখলাম যে সেন্টেন্সের ভার্বকে যদি আমরা হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেই উত্তর ওই সেন্টেন্সের ভার্বের অবজেক্ট। এইবার আমাকে তাহলে অবজেক্টকে আইডেন্টিফাই করতে হলে ভার্বকে হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করতে হবে। কোনো সেন্টেন্সে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করে, ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করে আমি একটি উত্তর পাই এবং হুম দিয়ে ওই ভার্বকে প্রশ্ন করে যদি আরেকটি উত্তর পাই তাহলে ওই সেন্টেন্সে দুটি অবজেক্ট আছে। যেমন ধরো এই সেন্টেন্সের ক্ষেত্রে এই সেন্টেন্সের সাবজেক্ট হি এবং ভার্ব গেভ। আমরা জানি যে এই সেন্টেন্সের ভার্বের অবজেক্ট যদি আমাদের আইডেন্টিফাই করতে হয় তাহলে ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করতে হবে, তবেই আমরা কিন্তু অবজেক্টকে আইডেন্টিফাই করতে পারবো। আমরা প্রথমে হোয়াট দিয়ে প্রশ্ন করি ভার্বকে, ভার্ব গেভ, তাহলে হোয়াট ডিড হি গিভ, আমরা এই প্রশ্ন করলাম। দেখো উত্তর পাচ্ছি আমরা এ পেন। তাহলে এই পেন, এই সেন্টেন্সে গিভ ভার্বের অবজেক্ট এ পেন। এই যে এ পেন হোয়াট দিয়ে প্রশ্ন করে যে উত্তরটি পাচ্ছি আমরা, সেই উত্তরটা অর্থাৎ যে অবজেক্ট আমরা পাচ্ছি হোয়াট দিয়ে প্রশ্ন করে যে উত্তর পেলাম সেটি একটি অবজেক্ট, এবং সেই অবজেক্টকে আমরা বলছি ডাইরেক্ট অবজেক্ট। এটা মনে রাখবে যে ভার্বকে কোনো ট্রানজিটিভ, কোনো সেন্টেন্সের ট্রানজিটিভ ভার্বকে, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব মানে ওই সেন্টেন্সে ওই ভার্বের অবজেক্ট আছে, তাহলে কোনো সেন্টেন্সের ভার্বকে আমরা যদি হোয়াট দিয়ে প্রশ্ন করে ওই সেন্টেন্স থেকে যদি উত্তর পাই তাহলে সেই উত্তরটা হবে ডাইরেক্ট অবজেক্ট। এবার দেখো এই সেন্টেন্সে আমি হুম দিয়ে প্রশ্ন করি ভার্বকে, গেভ ভার্ব, গিভের পাস্ট টেন্স, আমরা হুম দিয়ে প্রশ্ন করি হুম ডিড হি গিভ, এই প্রশ্ন আমরা করলাম, দেখো উত্তর পাচ্ছি মি। যে উত্তর পাচ্ছি মি, এটা অবশ্যই অবজেক্ট। এই অবজেক্টটিকে আমরা বলছি ইনডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ হুম দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো ওই সেন্টেন্সে সেই উত্তরটাকে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বলছি। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলে পাবো হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, এবং হুম দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা দেখলাম কোনো সেন্টেন্সে যদি ওই সেন্টেন্সের ভার্বের অবজেক্ট থাকে তাহলে সেই ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলছি, এবং কোনো সেন্টেন্সে যদি ভার্বের অবজেক্ট না থাকে তাহলে সেই ভার্বকে আমরা ইনট্রানজিটিভ বলছি। আরো দেখলাম যে সেন্টেন্সে দু ধরনের অবজেক্ট পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট এবং আরেকটি ইনডাইরেক্ট অবজেক্ট। এইবার আমাদের জানতে হবে যে কোন ভার্বগুলোকে আমরা ট্রানজিটিভ বলবো এবং কোন ভার্বগুলোকে ইনট্রানজিটিভ বলবো। এক্ষেত্রে দেখো কোনো একটি শব্দকে আলাদা করে তার মিনিং বা পার্টস অফ স্পিচ তুমি
বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সেই ওয়ার্ডটি একটি সেন্টেন্সে ইউজ হচ্ছে। অর্থাৎ একটি শব্দের অর্থ এবং পার্টস অফ স্পিচ তখনই তৈরি হয় যখন সেই ওয়ার্ডটিকে একটি সেন্টেন্সে ব্যবহার করা হয়। ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রেও কিন্তু তাই। একটি সেন্টেন্সে সেই সেন্টেন্স দেখে তবেই কিন্তু আমরা বলতে পারবো যে এই সেন্টেন্সে এই ভার্বটি ট্রানজিটিভ, যদি সেখানে অবজেক্ট থাকে সেই সেন্টেন্সে। আর যদি কোনো সেন্টেন্সে যদি অবজেক্ট না থাকে তবেই কিন্তু আমরা সেই ভার্বটিকে ইনট্রানজিটিভ বলতে পারবো। কেন দেখি আমরা। এই যে এখানে দেখো আমরা যে সেন্টেন্স আমরা দেখছি, দ্য বার্ড ইজ ফ্লাইং। দেখো দ্য বার্ড ইজ ফ্লাইং, এখানেই সেন্টেন্সের মিনিং কমপ্লিট হয়ে গেছে। এবং ইজ ফ্লাইং এর কোনো অবজেক্ট এই সেন্টেন্সে নেই। তাহলে আমরা বলতে পারি যে এই ভার্বটি ইনট্রানজিটিভ ভার্ব। আবার দেখো, হি ওয়াজ ফ্লাইং এ কাইট। লক্ষ্য করো ভার্ব ওয়াজ ফ্লাইং। আমি যদি এই ওয়াজ ফ্লাইং কে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, হোয়াট ওয়াজ হি ফ্লাইং, তাহলে অ্যান্সার দেখো এ কাইট। তার মানে এই কাইট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে ওয়াজ ফ্লাইং এর ডাইরেক্ট অবজেক্ট আছে। অতএব আমরা এখানে বলতে পারবো যে এই সেন্টেন্সে ওয়াজ ফ্লাইং একটি ট্রানজিটিভ ভার্ব। অথচ দেখো ঠিক আগের সেন্টেন্সেই কিন্তু ইজ ফ্লাইং আমরা পেয়েছিলাম ইনট্রানজিটিভ। তার মানে এই যে ফ্লাইং বা ইজ ফ্লাইং এই ভার্বকে কিন্তু কোনোভাবেই আমরা আলাদা করে সেন্টেন্সের বাইরে আমরা যদি বলি যে ইজ ফ্লাইং ট্রানজিটিভ বা ইজ ফ্লাইং ইনট্রানজিটিভ, তাহলে কিন্তু আমরা ভুল করব। সেন্টেন্সে ব্যবহারের ওপর ওই ভার্বটি ইনট্রানজিটিভ বা ট্রানজিটিভ হতে পারে। আবার দেখো আরেকটি সেন্টেন্স নেই, দ্য কার স্টপড সাডেনলি। দেখো স্টপড যে ভার্ব তার কোনো অবজেক্ট নেই। এখানে স্টপড ভার্বের পর সাডেনলি আছে, কিন্তু সাডেনলি অ্যাডভার্ব, অবজেক্ট নয়। কারণ হোয়াট বা হুম দিয়ে তুমি স্টপকে কোশ্চেন করো, দেখবে কোনো অ্যান্সার পাবে না। তাহলে এই সেন্টেন্সে স্টপড ইনট্রানজিটিভ ভার্ব। আবার যদি আমরা এই সেন্টেন্সটি নিই, হি স্টপড দ্য কার। লক্ষ্য করো এখানে স্টপড যে ভার্ব সেই ভার্বকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি, হোয়াট ডিড হি স্টপ, দেখবে অ্যান্সার পাচ্ছি আমরা দ্য কার। অর্থাৎ দ্য কার এখানে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে যেহেতু এখানে ডাইরেক্ট অবজেক্ট আমরা পাচ্ছি, সেহেতু আমরা বলতে পারবো যে স্টপড এই ভার্বটি ট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখো আমরা এই যে এখানে চারটে সেন্টেন্স আমরা পরপর দেখলাম এবং যে এখানে দুটো ভার্বকে আমরা ব্যবহার করলাম, একটা ইজ ফ্লাইং বা ওয়াজ ফ্লাইং আর স্টপ। কোন সেন্টেন্সে সেটা দেখলাম ট্রানজিটিভ এবং কোন সেন্টেন্সে ইনট্রানজিটিভ। এর আগেও আমরা দেখেছি হি ইজ প্লেইং, হি ইজ প্লেইং বললেই কিন্তু সেন্টেন্সের সেন্স বা সেন্টেন্সের মিনিং সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু দেখো কোনো অবজেক্ট নেই। সেক্ষেত্রে হি ইজ প্লেইং কিন্তু ইনট্রানজিটিভ। আবার যদি আমরা বলি হি ইজ প্লেইং ফুটবল, দেখো যখনই ফুটবল ব্যবহার করলাম তখন কিন্তু অবজেক্ট আমি ব্যবহার করলাম এবং ডাইরেক্ট অবজেক্ট ব্যবহার করলাম। তখন আবার ওই সেন্টেন্সে ইজ প্লেইং ট্রানজিটিভ ভার্ব। তাহলে সেই কারণের জন্য আমরা কোনো ভার্বকেই নিশ্চিতভাবে বলবো না যে এই ভার্বটি ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ ভার্ব। যতক্ষণ না পর্যন্ত ওই ভার্বটি কোনো সেন্টেন্সে ব্যবহার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেই ভার্বকে ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ বলতে পারবো না। যখনই সেন্টেন্সে ব্যবহার হবে তখন সেই সেন্টেন্সে দেখে নিতে হবে আমাদের অবজেক্ট আছে কিনা। অবজেক্ট থাকলে সেই ভার্বটি তখন ট্রানজিটিভ ভার্ব, যদি অবজেক্ট না থাকে, ওই ভার্বের যদি অবজেক্ট না থাকে তখন সেটি ইনট্রানজিটিভ ভার্ব। আমরা ট্রানজিটিভ ভার্ব
এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে জানলাম। আমরা দেখলাম যে কোনো সেন্টেন্সে যদি ভার্বের অবজেক্ট থাকে তাহলে সেই ভার্বটিকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলছি। আমরা আগেই জেনেছি যে অবজেক্ট হিসেবে কোনো সেন্টেন্সে অবজেক্ট হিসেবে এবং সাবজেক্ট হিসেবেও ব্যবহার হতে পারে নাউন এবং প্রোনাউন। এবার দেখো এখানে আমরা যে সেন্টেন্স আমরা পেলাম, হি ওয়ান্টস টু প্লে, লক্ষ্য করো এখানে ভার্ব হচ্ছে ওয়ান্টস। আমাকে অবজেক্ট যদি জানতে হয়, অবজেক্ট যদি সেন্টেন্সের যদি আমাকে অবজেক্টকে আইডেন্টিফাই করতে হয়, তাহলে ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করতে হবে। এখানে ওয়ান্ট আমরা ভার্ব পেয়েছি ওয়ান্টস, এই ভার্বকে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করি, হোয়াট ডাজ হি ওয়ান্ট। দেখো অ্যান্সার পাচ্ছি হি ওয়ান্টস টু প্লে, অ্যান্সার পেলাম টু প্লে, তাহলে টু প্লে এই সেন্টেন্সের অবজেক্ট। এইবার দেখো এই যে টু প্লে, আমরা আগেই জেনেছি যে টু যুক্ত ভার্ব অর্থাৎ প্লে, প্লে ভার্বের বেসিক ফর্ম এবং তার আগে টু যুক্ত হয়েছে, এটি একটি ইনফিনিটিভ। দেখো তাহলে এই সেন্টেন্সে অবজেক্ট কিন্তু ইনফিনিটিভ। আমরা এর আগের ভিডিওতেই আলোচনা করেছি যে ইনফিনিটিভের মধ্যে কিন্তু নাউনের কোয়ালিটি অর্থাৎ ইনফিনিটিভ টু যুক্ত ভার্ব যে সেন্টেন্সে নাউনের মতো আচরণ করে বা নাউনের মতো ব্যবহার হয়। দেখো তাহলে টু প্লে ইনফিনিটিভ, এবং আমরা জানি যে অবজেক্ট হিসেবে নাউন এবং প্রোনাউন শুধুমাত্র ব্যবহার হতে পারে, তাহলে এক্ষেত্রে ইনফিনিটিভ কিন্তু অবজেক্ট হলো। আরেকটি সেন্টেন্স দেখি, শি লাভস সুইমিং, এখানে ভার্ব লাভস। আমি যদি লাভসকে কোশ্চেন করি হোয়াট দিয়ে, হোয়াট ডাজ শি লাভ, দেখো অ্যান্সার সুইমিং, অর্থাৎ এই সেন্টেন্সের অবজেক্ট সুইমিং। এবং এই সুইমিং আমরা আগেই দেখেছি যে সুইমিং জিরান্ড, এবং জিরান্ডের মধ্যেও কিন্তু নাউনের যে কোয়ালিটি সেটা রয়েছে, নাউন প্লাস ভার্ব হচ্ছে জিরান্ড, তাহলে জিরান্ডও কিন্তু অবজেক্ট হতে পারে। এই সেন্টেন্সে আমরা দেখি আই নো হাউ টু সুইম, লক্ষ্য করো ভার্ব নো, হোয়াট ডু আই নো, অ্যান্সার পাচ্ছি হাউ টু সুইম, এটা একটা ফ্রেজ, তাহলে ফ্রেজও কিন্তু অবজেক্ট হতে পারে, কোনো ভার্বের অবজেক্ট হতে পারে। আরো একটি সেন্টেন্স আমরা দেখি, হি সেড দ্যাট হি ওয়াজ অনেস্ট, ভার্ব সেড। আমি কোশ্চেন করি হোয়াট ডিড হি সে, দেখো অ্যান্সার পাচ্ছি দ্যাট হি ওয়াজ অনেস্ট। তাহলে এখানে দেখো একটা ক্লজ, সেও কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা অবজেক্ট, যখন আমরা অবজেক্ট কোনো সেন্টেন্সের অবজেক্টকে আইডেন্টিফাই করব, তখন এটা আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র নাউন বা প্রোনাউন না খুঁজে আমরা কোশ্চেন করব, ভার্বকে কোশ্চেন করব ওয়ার্ড বা হোম দিয়ে, যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটাই কিন্তু অবজেক্ট হিসেবে আমাদের ধরতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ইনফিনিটিভ, জিরান্ড, ফ্রেজ, ক্লজ এগুলোও কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আমরা এর আগে ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট নিয়ে আলোচনা করেছি, জেনেছি যে ডাইরেক্ট অবজেক্ট কাকে বলে এবং ইনডাইরেক্ট অবজেক্ট কাকে বলে। আমরা এখানে আরো এক ধরনের অবজেক্ট নিয়ে আলোচনা করব। এখানে যে সেন্টেন্স আমরা পেলাম, শি স্যাং এ সুইট সং, আমাদের প্রথম কাজ হবে এই সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে, বিশেষ করে অবজেক্টকে আইডেন্টিফাই করা। দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট শি, ভার্ব স্যাং। এইবার এই সেন্টেন্সের যদি আমাকে অবজেক্ট আইডেন্টিফাই করতে হয়, তাহলে ভার্বকে অর্থাৎ স্যাং এই ভার্বকে হোয়াট বা হুম দিয়ে
প্রশ্ন করতে হবে। হোয়াট দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে সেটা ডাইরেক্ট অবজেক্ট, যদি হুম দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে স্যাং এই ভার্বকে প্রথমে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি। হোয়াট ডিড শি সিং? দেখো একটা উত্তর পাচ্ছি, এ সুইট সং। তাহলে এ সুইট সং এই সেন্টেন্সে স্যাং ভার্বের অবজেক্ট, অর্থাৎ এই স্যাং ভার্ব এই সেন্টেন্সে কিন্তু যেহেতু তার অবজেক্ট আছে সেহেতু এই সেন্টেন্সে সে ট্রানজিটিভ ভার্ব। এইবার অবজেক্ট অংশে দেখো, অবজেক্ট অংশে এ আর্টিকেল এবং সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। কার অ্যাডজেক্টিভ? সং। লক্ষ্য করো এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে স্যাং এবং অবজেক্ট সং। তার মানে যে ভার্ব ব্যবহার করা হয়েছে সেখান থেকেই কিন্তু অবজেক্ট এসেছে, অর্থাৎ সিং ভার্বের নাউন ফর্ম সং। তাহলে অবজেক্ট কিন্তু ভার্বের মতোই আমরা বলতে পারি। এই যে এই ধরনের যে অবজেক্ট যেটা ভার্বের মতো, সেই ধরনের অবজেক্টকে আমরা আলাদা করলাম সং। আরো একটি সেন্টেন্স আমরা দেখি, হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাই করি। এই সেন্টেন্সের সাবজেক্ট হি, ভার্ব স্লেপ্ট। অবজেক্ট আইডেন্টিফাই করতে গেলে আমাকে ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করতে হবে। প্রথমে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করি ভার্বকে, হোয়াট ডিড হি স্লিপ? দেখো অ্যান্সার পাচ্ছি এ সাউন্ড স্লিপ। যেহেতু অবজেক্ট আছে সেহেতু স্লেপ্ট এই সেন্টেন্সে কিন্তু ট্রানজিটিভ ভার্ব। এইবার এ সাউন্ড স্লিপ, এক্ষেত্রেও তাই। দেখো এ আর্টিকেল, সাউন্ড অ্যাডজেক্টিভ এবং স্লিপ এটা নাউন। এইবার লক্ষ্য করো এই যে স্লেপ্ট এই ভার্ব, এই ভার্বের নাউন ফর্ম স্লিপ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ভার্বের মতোই আমার অবজেক্ট। এবং আরো একটা কথা তোমাদের বলি যে এই যে স্যাং মানে সিং ভার্ব বা স্লিপ ভার্ব এগুলো সাধারণত সেন্টেন্সে ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়, কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম যে তারা ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে এবং তাদের মতোই তাদের অনুরূপ একটি ওয়ার্ড অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। আগের ক্ষেত্রে দেখলাম সং, এক্ষেত্রে দেখলাম স্লিপ। এই অবজেক্টগুলোকে আমরা বলি কগনেট অবজেক্ট। তাহলে এখানে আমরা আরো এক ধরনের অবজেক্ট পাচ্ছি, যে অবজেক্ট দেখছি যে সিমিলার টু দি ভার্ব, ভার্বের মতোই, এদেরকে আমরা বলছি কগনেট অবজেক্ট।